আজকের এই ভিডিওটা ভূত অবিশ্বাসীদেরও মাথা ঘামিয়ে দেবে। আমি জানি তোমার মতো এমন অনেকেই আছে যারা ভূত কথাটাকে বিশ্বাস করেই না, আর তোমাদের দলে একদিন আমিও ছিলাম। আজকের গল্পটা যদি তুমি পুরোটা শুনতে পারো, আমি তোমাকে রিকোয়েস্ট করব এই গল্পটা রাতের বেলায় অন্ততপক্ষে লাইট নিভিয়ে শুনবে না। হ্যাঁ, শুনবে না। যদি তুমি ভূতে অবিশ্বাস করো কিংবা তোমার ভূতের প্রতি প্রচণ্ড বিশ্বাস আছে, তাহলে তুমি শুনবে না। আজকের পরিবেশটা দেখো। আমি বক্তা, আমার 2 কন্যা শ্রোতা, আমার স্ত্রী পিছনে মাংস রান্না করছে। 2015 সাল। আমি তখন তেনুঘাটে শিক্ষকতা করছি নবোদয় বিদ্যালয়ে। পুজোর ছুটি পড়েছে। আমি আর দেবাশিস দা দুজনে মিলে একসঙ্গে বাড়ি ফিরছি। কামরাতে মোট 3 জন, আমি, দেবাশিস দা আর একজন ভদ্রলোক যিনি পেপার পড়ছেন, যার মুখ দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো মুখ আড়াল করে পেপারে মগ্ন হয়ে রয়েছেন। আমরা জানি না এই কথা সেই কথা করতে করতে কখন ভূতের প্রসঙ্গে প্রবেশ করেছি। আমি দেবাশিস দাকে কন্টিনিউ বলে যাচ্ছি, ওইসব কিচ্ছু নেই, ভূত টুত কিচ্ছু নেই। আমি শ্মশানে থেকেছি, আমি কবরস্থানে থেকেছি, আমি সেই সমস্ত বড় বাড়িতে থেকেছি যে বাড়িগুলোতে কেউ যেতে চায় না, অভিশপ্ত বলে, সেই বাড়িগুলোতে পর্যন্ত থেকেছি, কিন্তু ভূতের সন্ধান আমি পাইনি। আমার এই গল্প শুনে পেপারটাকে নামিয়ে ভদ্রলোক বললেন, আমি দীর্ঘদিন থেকে ভূতের উপরে রিসার্চ করছি এবং সত্যি কথা বলতে আমিও আজ পর্যন্ত ভূতের সন্ধান পাইনি। হ্যাঁ, 1-2টো পোড়ো বাড়িতে এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো আমাকে কিছুটা ভৌতিক অভিজ্ঞতার ফিলিংস এনে দিয়েছিল। যেমন একটা পোড়ো বাড়িতে কিছুতেই লাইট জ্বলছিল না, মোমবাতি জ্বালাচ্ছি নিভে যাচ্ছে, কিছুতেই লাইট জ্বলছিল না। আরেকটা বাড়িতে একদম পুরো অন্ধকার, লাইট জ্বালানোই যায়নি। আরেকটা বাড়িতে কেউ যেন মাথায় টোকা দিচ্ছিল। ওই বাড়িতে উনি নাকি থাকতেও পারেননি। তো ওনার বক্তব্য অনুযায়ী উনি লাস্ট বার চেষ্টা করছেন তেমন একটা বাড়িতে রাত কাটাতে, যে বাড়িতে নাকি সত্যিই তেনাদের আনাগোনা আছে। তেনাদের বলতে ভূতেদের আনাগোনা আছে। বাড়িটা কোথায়? বোকারো স্টেশনের কাছাকাছি। কাদের বাড়ি? কোনো একজন জমিদার টাইপের বড় লোকের বাড়ি, যে বাড়িটাতে বর্তমানে তেমন কেউ থাকে না। ওনারা বিদেশে চলে গেছেন। একজন চাকর রয়েছে যিনি দিনের বেলায় দেখাশোনা করেন। মন দিয়ে শুনবে কিন্তু, আজকের গল্পটা আর 5টা গল্পের মতো নয়। ওই ভদ্রলোক বিকেল সন্ধ্যা বেলাতেই, যেমন বেগুনকদর স্টেশনে কেউ সন্ধ্যার পরে থাকে না, ঠিক সেই রকমভাবে ওই বাড়িটাতে সন্ধ্যার পরে ওই মানুষটি আর থাকেন না, উনি চলে যান। সেই রকম একটা বাড়িতে ওই ভদ্রলোক যাচ্ছেন। উনি বললেন, আমি একটা বই লিখছি, বইটার নাম দেব ঠিক করেছি ভূত বলে কিছু নেই। আমি বললাম, আপনি তো তাও দুবার ফিল করেছেন ভূত বলে কিছু একটা আছে, তারপরেও আপনি বইটার এমন নাম দেবেন যে না, আমি তো কিছু দেখিনি তেমন, তাহলে আমি কেন বলবো যে ভূত আছে? আর সেই জন্যই আমি বইটার নাম দেব ভূত বলে কিছু নেই। আমি যেখানে যেখানে গেছি, যে যে জায়গায় রাত কাটিয়েছি, সব এই বইয়েতে আছে। এটা আমার লাস্ট চান্স, ভূত আছে কি নেই। ওনার কথা শুনে আমার কিন্তু ভীষণ ইন্টারেস্ট জাগলো। আমি বললাম, আচ্ছা ধরুন আপনি রাতের বেলায় সেখানে রইলেন আর সত্যি সত্যি ভূতের দেখা পেয়ে গেলেন, তখন কি করবেন? উনি বললেন, আমি যদি মরেও যাই আমার চাইতে বেশি খুশি কেউ হবে না। ওনার কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাড়ি কোথায়? উনি বললেন, একদম প্রপার মেদিনীপুরে আমার বাড়ি, নাম শ্রীমন্ত হালদার। আপনি চাইলে আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমি দীর্ঘদিন ভূতের উপরে রিসার্চ করছি। জানি না কেন দেবাশিস দাকে বললাম, চলো না ওনার সঙ্গে যাই।
দেবাশিস দা এক কথাতে হাত জোড় করে বলল, পুজোর ছুটি পড়েছে, দীর্ঘদিন পরে বাড়ি যাচ্ছি, আমি যাব না। তুই যাবি তো যা, তোর এই সবে মারাত্মক ইন্টারেস্ট, তুই ভূত দেখতেও পাস, তোর ভূতে বিশ্বাসও নেই, তোর হাজার রকমের গল্প, আমি তোর সঙ্গে তো যাবই না। ওনার সঙ্গে যেতে পারি, তোর সঙ্গে কিছুতেই না। আমি ভদ্রলোককে বললাম, আমি যদি আপনার সঙ্গে যাই আপনার কোনো প্রবলেম নেই তো? উনি আমাকে বললেন, আপনি যাবেন? আমি বললাম, হ্যাঁ আমার প্রবলেম নেই, যদি আপনি আমাকে সঙ্গে নিতে চান। উনি বললেন, আমার সঙ্গে নিতে কোনো রকম কোনো অসুবিধা নেই, চলুন, যাবেন তো? তখন মোটামুটি দুপুর হয়েছে, আমরা নেমেছি বোকারো স্টেশনে। ভদ্রলোকের ঠিকানা অনুযায়ী বোকারো স্টেশন থেকে আরও 12-15 কিলোমিটার দূরে সেই পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে কেউ থাকে না, ওই চাকর দিনের বেলাতে থাকে। ওনার সঙ্গে আমি চলতে শুরু করলাম, যাব, ভূত আমি দেখব, ওনারও জানা হবে ভূত বলে কিছু আছে কি নেই, আমারও জানা হবে ভূত বলে আদৌ কিছু হয় কি হয় না। বাড়িটাতে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেলবেলা, কারণ আমরা দুপুরবেলাতে ভাত টাত খেয়েছি বোকারোতেই, অনেকটা সময় পেরিয়ে গেছে। উনি মর্টিন কিনেছেন, কার্বলিক অ্যাসিড কিনেছেন, কারণ ভূতের চাইতেও ভুতুড়ে বাড়িগুলোতে সাপের উপদ্রবটা অনেকটা বেশি। তাই যে জায়গাতে ভূত আছে বলে থাকতে যাচ্ছি, সেই জায়গাতে যদি সাপের কামড়ে মরি সেটাও একটা প্রবলেম। হ্যাঁ, আরেকটা জিনিস, উনি লিকুইড যে ওডোমক্স পাওয়া যায়, যেটা মশা তাড়ানোর জন্য, সেটাও কিনলেন। উনি এটা জানতেন ওই বাড়িতে আর যাই হোক না কেন ইলেকট্রিক নেই, তাই ওই লিকুইড ওডোমক্সটা গায়ে মাখতে হবে। আমি ওনার সঙ্গী হলাম। আমিও প্রথমবারের জন্য ভূত দেখতে যাচ্ছি। আসলেই ভূত দেখতে কেমন হয়, নাকি ভূত বলে কিছুই নেই। বাড়িটার কাছাকাছি যখন গেছি পুতু, তখন গা ছমছম করছে। বিভৎস ধরনের 3 তলা একটা বাড়ি, কেউ কোথাও নেই, মানে বাড়িটার পাশে কোনো জনপ্রাণী নেই। বিরাট রেলিং দেওয়া গেট, গেটে কোনো চাবি তালা কিচ্ছু নেই। দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িটাতে বছরের পর বছর কেউ থাকে না। বাড়িটার দেওয়ালেও শ্যাওলা ধরেছে, বাড়িটার ফাটল দিয়ে বেরিয়ে এসেছে বট অসত্য গাছ। দীর্ঘদিন থেকে বাড়িটাতে কোনো জনপ্রাণীর বাস নেই, এটা বোঝা যাচ্ছে। রেলিংটা ঠেলে আমরা দুজনে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একজন বৃদ্ধ হাঁক দিলেন, কে কে ভেতরে আসছো? আমরা বললাম, আমরা মেদিনীপুর বাঁকুড়া থেকে এসেছি। উনি বললেন, দাঁড়ান আমি আসছি। উনি কাছে এলেন। কি ব্যাপার, কেন এসেছেন আপনারা? আমরা বললাম যে এই রকম শুনেছি নাকি এই বাড়িতে ভূতের আনাগোনা আছে, আমরা ভূত দেখতেই এসেছি। এই ভদ্রলোক শ্রীমন্ত হালদার, ইনি ভূতের উপর রিসার্চ করছেন। উনি একটা বই লিখছেন, অনেক গল্প লিখেছেন, অনেক ভুতুড়ে বাড়িতে থেকেছেন, কিন্তু তেমন ভূতের দর্শন উনি পাননি। তাই আমরা ঠিক করেছি এই বাড়িটাতে আজকের এই অমাবস্যার রাতটা কাটাবো, যদি ভূতের দর্শন পাওয়া যায়। সেই দিন অমাবস্যা। যাক, ভদ্রলোক বললেন যে দেখুন, আপনারা যদি নিজেদের রিস্কে থাকতে চান থাকতে পারেন, আমি বাধা দেব না, কারণ এই বাড়িতে যে কেউ থাকতে পারে, বাধা দেওয়ার কেউ নেই। আমি শুধুমাত্র দিনের বেলাতে দেখভাল বলতে ওই ঝাঁটপাট একটু করে দিই, এইটুকুই যা। তাও তো প্রতিদিন দরকার পড়ে না, ঝাঁট দিলাম কি দিলাম না দেখতে আসারও কেউ নেই। মাসের শেষে আমার নাতির অ্যাকাউন্টে ভদ্রলোক টাকা পাঠিয়ে দেন। কে ভদ্রলোক? মানে নাতি। এই বাড়িটার যিনি মালিক ছিলেন তার নাতি ওনাকে টাকা পাঠিয়ে দেন যাতে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু দেখে মোটেও মনে হলো না বাড়িটার কোনোটা জায়গা, মানে কোনো একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির চারপাশে ঝোপ ঝাড় জঙ্গলে ভর্তি। বাড়িটার ভেতরে পায়রার বাসা,
আর কি আছে, চামচিকা, বাদুড়, একদম নোংরা করে রেখেছে। ইঁদুর, বড় বড় ইঁদুর, ধেড়ে ইঁদুর, বড় বড় ইঁদুর। আমি ভদ্রলোককে বললাম, দাদা এখানে কেমন করে থাকবো বলুন তো, এই গন্ধে তো থাকাই যাবে না। উনি বললেন, উপরের দিকে কোনো একটা রুমে আমরা থাকবো। উপরের দিকে রুমে যদি আমরা থাকি তাহলে ইঁদুর টিঁদুরের গন্ধটাও কম হবে, আর চামচিকা বাদুড়ের অত্যাচারটার থেকেও হয়তো বাঁচব। উপরে যখন উঠলাম অবাক হয়ে গেলাম দেওয়ালের দিকে তাকিয়ে। একটা মানধাতা আমলের, মানে অনেক পুরাতন একটা ঘড়ি, সেই ঘড়িটা চলছে, টিক 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 টিক। বলি, দেখুন দাদা, এত প্রাচীন একটা ঘড়ি, সেই ঘড়িটাও চলছে। বলছে, আরে মশাই, এইরকম আমি অনেক দেখেছি, চলুক না, ঘড়িতে কোনো প্রবলেম নেই। ঘড়িতে তো আর ভূত থাকবে না, ঘড়িতে ব্যাটারি থাকবে, ব্যাটারি লাগানো হয়েছে, ঘড়ি চলছে। আমি বলি, ঠিক আছে। উপরের একটা রুম দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুটো রুম একদম তালা দেওয়া। কেন তালা দেওয়া, কে তালা দিয়েছে কিছুই জানি না। নিচে নেমে এলাম, দেখলাম যে ওই ভদ্রলোক, মানে যিনি চাকর বাড়িটার দেখাশোনা করেন, উনি পালিয়ে গেছেন। বলা নেই কোয়া নেই, উনি গায়েব। আমি তাও একবার শ্রীমন্তবাবুকে জিজ্ঞেস করলাম যে, দেখুন এই বাড়িটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, সত্যিই থাকবেন তো? আমি কিন্তু খাবার দাবার কিচ্ছু আনিনি। উনি বলে, আরে এইসব চিন্তা করার কিচ্ছু নেই, আমার কাছে শুকনো চিড়া আছে, বোঁদে আছে, মিষ্টি আছে, অসুবিধা কিচ্ছু হবে না, জলের বোতল আছে, আজকের মতো সাফিসিয়েন্ট জল আছে। আমি বলি, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। ওনার সঙ্গে গল্প করতে শুরু করলাম, ওনার জীবনের নানান অভিজ্ঞতা, কোথায় থেকেছেন, কোন জায়গাতে রাত কাটিয়েছেন, নানা রকম গল্প। কোনো এক জায়গাতে নাকি উনি ভয়ও পেয়েছিলেন, সেখানে চোরের ভয়, চোরেরা ভূত সেজে ভয় দেখায়, সে নানা রকম গল্প শুনলাম ওনার মুখ থেকে। এই করতে করতে মোটামুটি রাত্রি 9টা পেরিয়ে গেছে। যখন 9টা পেরিয়েছে তখন আমরা খাবার খেতে বসলাম। চিড়ে বোঁদে জল মেখে একসঙ্গে খেয়ে নিলাম। ওই সব নানা রকম গল্প করতে করতে আমার স্কুল কেমন চলছে, স্কুলের স্টুডেন্ট কেমন, পড়াশুনো কেমন, আর 5টা স্কুলের চাইতে নবোদয় কোথায় আলাদা, কেন ওখানে বেটার পড়াশুনো হচ্ছে, সেই সব গল্প করতে করতে কখন চোখ লেগে গেছে জানি না। হঠাৎ করে যখন চোখ খুললো তখন দেখলাম যে জানালা দিয়ে একটা জোনাকি ভেতরে ঢুকেছে। জানালা দিয়ে যখন জোনাকিটা ভেতরে ঢুকেছে তখন কিন্তু আমাদের ভয় লাগেনি। উনি তো ঘুমিয়ে গেছেন, আমাদের বললে ভুল বলা হয়, আমার ভয় লাগেনি। জোনাকিটা এই দিক সেই দিক করতে করতে আবার যেরকমভাবে ভেতরে ঢুকেছিল সেই রকমভাবে বাইরে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে দেখছি দুটো জোনাকি ঠিক একই রকমভাবে ভেতরে ঢুকলো, কিছুক্ষণ ঘুরপাক খেয়ে বাইরে বেরিয়ে গেল। এরপর আমার মনে হলো ভেতরের কোনো একটা ঘর থেকে যেন খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। এই যেমন মাংস রান্না হচ্ছে সেই রকম পোলাওয়ের গন্ধ আসছে। আমি শ্রীমন্তবাবুকে বললাম, শ্রীমন্তদা, এই শ্রীমন্তদা উঠুন। হ্যাঁ হ্যাঁ, উঠে বসলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কিছু দেখলেন আপনি? আমি, না না, দেখুন না, একটু ভালো করে শ্বাস নিয়ে দেখুন, মনে হচ্ছে ভেতর ঘর থেকে পোলাওয়ের গন্ধ আসছে। উনি কিছুক্ষণ, হ্যাঁ ঠিক, পোলাওয়ের গন্ধ তো আসছে। ঠিক সেই সময় আরো বেশ কয়েকটা জোনাকি জানালা দিয়ে ভেতরে ঢুকে চার দিকটাকে চক্কর কেটে বাইরে বেরিয়ে গেল। তখন বাইরে বেশ কয়েকটা কুকুর করে চিৎকার করছে, কিছু যেন একটা আটকাতে চাইছে। শ্রীমন্তবাবু বললেন, চলুন, আমি গন্ধ পাচ্ছি ভূতের, এই বাড়িটাতে নির্ঘাত ভূত আছে,
এবং আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ হবে এই বাড়িতে। আজ পর্যন্ত আমি এই রকম গন্ধ কখনো পাইনি। আপনি পোলাওয়ের গন্ধ পাচ্ছেন, আমি পোলাওয়ের সঙ্গে সঙ্গে ভূতের গন্ধ পাচ্ছি। এই বাড়িটাতে ভূত আছে। আমি কিন্তু ভয়ে কিছুটা জড়সড় হয়ে গেলাম যে সত্যি সত্যি ভূত আছে দেখছি তো এই বাড়িটাতে। উনি বললেন, চলুন এবার একটু বারান্দার দিকে যাওয়া যাক। আমরা আছি দোতলায়। যেই বাইরে বের হলাম, দেখছি হ্যাঁ ভুরভুর ভুরভুর করে পোলাও আর মাংসের গন্ধ আসছে। কি ব্যাপার, কোথা থেকে আসছে? কেউ কি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি সত্যি বাড়ির ভেতর থেকে? তখন ঠিক সেই সময়টাতে একটা বিরাট বড় সাইজের কুকুর যেন ঘ্যাও ঘ্যাও হাউ 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 করে ডেকে উঠল। আমি সীমন্তবাবুকে এইরকম ভাবে জড়িয়ে ধরেছি, এই সীমন্তদা, সীমন্তদা, এই কুকুরটা কোথার থেকে এসছে? আমরা তো বাইরে দরজা বন্ধ করে দিয়েছি। উনি বলে, আরে এত ঘাবড়ানোর কিছু নেই, এটা সত্যি এই কুকুরের ডাক। গ্রামেগঞ্জের কুকুর থাকে, চিন্তা করার কিচ্ছু নেই। আমি বললাম, শ্রীমন্তদা, আমার কিন্তু এবারে বেশ ভয় ভয় করছে। আপনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু যাই দেখুন আমাকে ছেড়ে দিয়ে পালাবেন না। ঠিক তেমন সময় ঝটপট 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 করে বেশ কয়েকটা পায়রা না বাদুড় রাতের অন্ধকারে উড়ে চলে গেল। আবার দেখছি এক ঝাঁক জোনাকি আমাদের চারদিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, আবার কোন দিকে হারিয়ে গেল। বাইরের কুকুরগুলো কিন্তু অবিরাম ডাকছে, ঘেউ 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 করে ডেকেই যাচ্ছে। আর কিচ্ছু দেখতে পেলাম না। ওই গন্ধটা কখন মিলিয়ে গেল। আবার এসে যে যার মতো শুয়ে পড়লাম। সীমন্তদার বালিশ আছে, আমার তো বালিশ টালিশ কিছুই নেই। আমি আমার ওই পিঠ ব্যাগটাকে মাথায় রেখে ওটাকেই বালিশ করে ঘুমিয়েছি। যাই হোক, আস্তে আস্তে সকাল হয়ে গেল। এর পরে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, এবং কেউ প্রস্তুত থাকবেও না, এটা আমার বিশ্বাস। আমি গ্রামের দিকে বেরিয়েছি একা। শ্রীমন্তবাবু বাড়িতেই আছেন। গ্রামের দিকে বেরিয়েছি পাউরুটি ফাউরুটি কেনার জন্য। আমি পাউরুটি টাউরুটি কিনে মিষ্টি ফিষ্টি কিনে ফিরবো, তেমন সময় একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, কি এলাকায় নতুন নাকি? আমি বললাম, হ্যাঁ নতুন এসেছি। তা কাদের বাড়িতে আসা হয়েছে? আমি বললাম, কারো বাড়িতে না, এইরকম বেড়াতে এসেছি। তা আছেন কোথায়? এখানে তো আর লজ টজ কিছু নেই। আমি বললাম, ওই বাড়িটাতে। উনি চমকে উঠলেন। চমকে উঠে আমার দিকে তাকিয়ে দেখে বললেন, হ্যাঁ কি মশাই, ওই বাড়িতে আবার কেউ থাকে না? ইয়ার কি পেয়েছেন নাকি? ওই বাড়িতে আবার কেউ থাকে নাকি? আমি বলি, আপনি এমন ভাবে ঘাবড়ে যাচ্ছেন কেন? কি ব্যাপার ওই বাড়িটাতে? আরে ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এমন ধুর, একজন বৃদ্ধ চাকর আছেন, উনি তো দেখাশোনা করেন। আমরা কালকে রাতের বেলাতে ছিলাম, কেউ নেই আবার কি? উনি আর কোন রকম উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি রকম ভাবে যেন মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি প্রায় ছুটতে পালিয়ে গেলেন। ওনাকে ওই রকম ভাবে ছুটতে পালিয়ে যেতে দেখে আমি একটা পান দোকানের কাছে গেলাম। পান দোকানদারকে নানা রকম গল্প বলতে বলতে বাড়িটার গল্প বললাম, যে মশাই একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি এইরকম ভাবে ছুটতে পালিয়ে গেলেন। পান দোকানদার বললেন, কোন বাড়িটা? আপনি কি তাহলে একদম গ্রামের প্রান্তে থাকা ওই জমিদার বাড়িটার কথা বলছেন? বলে, হ্যাঁ, গতকাল রাত্রেবেলাতে তো আমি আর শ্রীমন্তবাবু বলে একজন আছেন যিনি ভূতের উপর রিসার্চ করেন, আমরা দুজনে তো ওই বাড়িটাতেই ছিলাম। ওই বাড়িতে একজন চাকরও আছেন, ওই বাড়িতেই তো। উনি বললেন, থামুন থামুন, ওই বাড়িতে তো কোনো জনপ্রাণী যায় না। চাকর? কে চাকর? কোথায় চাকর পেলেন? ওই বাড়িতে দিন রাত সব সমান।
আপনি বেঁচে ফিরে এসেছেন, দয়া করে আর যাবেন না, চলে যান, বাড়ি চলে যান। ওই বাড়িতে যারা যায় তারা আর ফিরে আসে না মশাই। আপনি ভাগ্যবান, আপনি ফিরে এসেছেন। আপনার মা বাবা হয়তো কোনো পুণ্য অর্জন করেছিল বলে আপনি বেঁচে গেছেন, ফিরে চলে যান। না অদ্ভুত তো, শ্রীমন্তদা ওখানে ভেতরে আছে, আমি এরকমভাবে চলে যেতে পারি নাকি? আমার কাছে এখনো পাউরুটি আছে, মিষ্টি আছে, আমি কিভাবে চলে যাই? আমি আবার মর্টিন কিনেছি যাতে মশার জ্বালা না ভোগ করতে হয়। গত রাতে মশার জ্বালাতে বেশ অতিষ্ঠ হয়েছি, ওই ওডোমক্সের ক্রিম মেখে, লিকুইড মেখে কোনো কাজ হয়নি। আমি দেখলাম যে না, এদেরকে জিজ্ঞেস করলাম নেই, কারণ প্রত্যেকের মনের ভেতরে এত ভয় নিয়ে থাকা যায় নাকি? ধর, চল ছাড়, বাদ দে। আবার আমি গিয়ে ওই রেলিং খুলে দেখলাম শ্রীমন্তদা বাইরে পাইচারি করছে, যেন বেশ অস্থির। আরে তুমি এসছো? আরে আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি তো ভাবলাম তোমার আবার কিছু আপদ বিপদ হলো নাকি। এই জায়গাটা বেশ ডেঞ্জারাস, কিন্তু তুমি চলে যাওয়ার পরে তো বেশ কয়েকটা কুকুর আমাকে ঘিরে ধরেছিল। আমি তো ভাবলাম যে ওই কুকুরগুলো আমাকে খেয়ে ফেলবে। আমার না না। তারপর আমরা দুজনে একটা গাছের নিচে, মানে বেডের ভেতরেই, ওই বাড়িটার যে বেড, সেই বেডের ভেতরেই একটা গাছের নিচে বসে আমি বললাম যে এরকম একজন ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি এই সব বললেন। দোকানদারকে বললাম, দোকানদারের সেম বক্তব্য। বললো দূর, ভূতের ভয়ে এইরকম সবাই করে। আমি যে যে জায়গাতে গেছি প্রত্যেকটা জায়গায় এক গল্প, এক কাহিনী। ওদের গলা তোমার কান পাকিয়ে দেবে, তোমার মনের ভেতরে ভয় ধরিয়ে দেবে, এমনভাবে এমন এক্সপ্রেশন নিয়ে গল্প বলবে যেন ওরা ভূত দেখে নিয়েছে। তুমি বলো তো, যে ভদ্রলোককে তুমি দেখেছিলে, উনি মানুষ না ভূত? আমার একদম মানুষ। বলে তাহলে তুমি ওদের কথা কেন বিশ্বাস করবে? ওদের কাজেই হচ্ছে ভয় দেখানো, এই বাড়িটাকে কেন্দ্র করে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা। সেটাও একটা গ্রামেরই সম্পদ। মানুষ এইরকমভাবেই বেঁচে থাকে। তো এইসব নানা রকম গল্প করতে করতে আমরা আবার সেই নিজেদের রুমটাতে, দোতলার উপরে সেই রুমটাতে গিয়ে বসে গল্প করতে শুরু করলাম। আমি যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো দুজনে মিলে ভাগ করে খেতে শুরু করলাম। উনি চলে গেলেন নিজের একদম ছোটোবেলার গ্রাম, ছোটোবেলার মাঠ, ছোটোবেলার পুকুরে স্নান করা, নানান গল্প, মানে সেই হাজার হাজার স্মৃতিচারণা। এই করেছি, সেই করেছি, ওই বন্ধুকে এই বলেছি, স্কুলে এই করেছি, সেই করেছি। অদ্ভুতভাবে সেই রাত্রেবেলা তো জোনাকিগুলো তেমনভাবেই এলো, জোনাকিগুলো তেমনভাবেই পালিয়ে গেল। ঠিক যেমনভাবে আগের রাত্রে পোলাও মাংসের গন্ধ ভেসে এলো, তেমনভাবেই পোলাও মাংসের গন্ধ ভেসে এলো। কোথা থেকে এলো, কোন জায়গা থেকে আসছে, কিছুই দেখা গেল না, কিছুই জানা গেল না। আগের রাত্রের মতো আমরা আবার টর্চ নিয়ে বাইরে বেরিয়েও ছিলাম, সেম কুকুরের আওয়াজ, কিচ্ছু পরিবর্তন হলো না। যেমন আগের রাতটাই আমি আবার দ্বিতীয়বার কাটাচ্ছি। ভয় তখন মাথায়, পায়ের নখ থেকে চুল পর্যন্ত ভয়ে কুঁকড়ে যাচ্ছে। একই রাত, একই রকম গল্প, একই রকমভাবে একটা জোনাকি, দুটো জোনাকি, একাধিক জোনাকি, সেম কুকুরের আওয়াজ, সেই গন্ধ। পরের দিন সকালবেলায় বললাম যে এবার তো আমাকে শ্রীমন্তদা বাড়ি ফিরতে হবে। বাড়ির লোক চিন্তা করছে, ফোনের পর ফোন করছে। আমি তো বলে দিয়েছি বন্ধুর বাড়িতে। এবারে বাড়ির লোকও বিরক্ত হচ্ছে, এতদিন পর বাড়ি যাচ্ছি, এরপরেও যদি আমার এত দেরি হয়, বাড়ির লোক তো স্বাভাবিকভাবেই চিন্তা করবে আমাকে বাড়ি যেতে হবে। আর শ্রীমন্তদা সত্যিই, আপনি বইটার যা নাম দিয়েছেন ভূত বলে কিছু নেই, এটা বাস্তব। তখন ভদ্রলোক বেশ গম্ভীর ফ্যাকাশে মুখে বললেন, না ভাই, ভূত বলে আছে, আছে, এই বাড়িতেই ভূত বলে আছে। আমি বললাম ধুর, তোমার সঙ্গেই তো দুরাত থাকলাম, কোথায় কি? উনি বললেন, আচ্ছা গতকাল তুমি ওই চাকরকে আর দেখেছো? আমি বলি না, আমরা আছি দিকে হয়তো আসেনি, শরীর খারাপ হতে পারে, বাড়ির কারোর শরীর খারাপ হতে পারে, হতেই পারে,
উনি আসেননি। আজকে 11টা বাজতে গেল, আজকে তুমি, আমি বললাম যে দাদা ওই চাকর যদি ভূত হয় তাহলে তার ভয় দেখানোর জন্য দিনের বেলায় আসার কি দরকার? রাতের বেলায় এসে ঘাড় মটকে দিলেই তো হয়। রাতের বেলায় এসে ওই গন্ধ, ওই জোনাকি, ওই কুকুরের ডাক, ওই বড় কুকুরের ডাক সব মিথ্যা। তুমি যখন কালকে বাজারে গিয়েছিলে তখন আমি একটা ঘরের সন্ধান পেয়েছি। ওই ঘরটাতেই রান্না হয়, ওই ঘরটাতেই ভূতের আনাগোনা আছে। আমি বললাম ওই তালা, হ্যাঁ, যে ওই তালা দেওয়া ঘরগুলোর ভিতরে কোন একটা, হ্যাঁ, আমাদের ঘরের পরের ঘরটা, তার ঠিক পরের ঘরটাই রান্নাঘর। আমি তালা ভেঙে ঢুকেছিলাম, ওই ঘরটাতেই ভূত আছে। আমি বললাম সীমন্ত দা কিছু দেখেছেন নাকি? দেখেছি বলেই তো বলছি, তাই আমি আর ওই নাম রাখবো না আমার বইটার। আমি তো নাম রাখছিলাম ভূত বলে কিছু নেই। এরপরে আমাকে নামের পরিবর্তন করতে হবে। ভূত বলে সত্যি এই কিছু আছে। আমি বললাম শ্রীমন্তদা কি দেখলেন বলুন না, কি দেখেছেন? আজকে তো আর আমি থাকছি না, আমাকে তো বাড়ি যেতেই হবে। তা কি দেখলেন? উনি কিছুটা সময় নিয়ে আমাকে বললেন দেখবে নাকি একবার। আমি বললাম দেখার মতো? যদি দেখার মতো হয় তাহলে দেখতে পারি। উনি বললেন তোমার মতো সাহসী ছেলে ঠিক দেখতে পারবে। তোমার যথেষ্ট সাহস, কম বয়স, শিক্ষকতা করছো, বাড়ির বাইরে ওই রকম পরিবেশে আছো, শুনলাম তো তোমার নবোদয়টাও হয়েছে কবরস্থানের উপর। তুমি পারবে, চলো তোমাকে ওই ঘরটাই নিয়ে যাই। ভয় পেও না ভাই, মনে রাখবে আমি কিন্তু তোমার সঙ্গে আছি। আমি ওনার সঙ্গে যখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি, পায়রা চামচিকে বাদুড়গুলো সব ঝটপট ঝটপট করে উড়ে বাইরে চলে গেল। এই যে কুকুরগুলো ডাকছে, দিনের বেলাতেই বাইরে থেকে যেন ওই রকম কুকুর ডাকতে শুরু করেছে, ঘেউ 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 করেই যাচ্ছে। শ্রীমন্তদা আমাকে বললেন ভাই তুমি তো চলেই যাবে ঠিক করে নিয়েছো, আমি তো আরো কয়েকটা দিন থাকবো। তা তুমি এক কাজ করো, ওই বাড়িটায় যাওয়ার আগে তুমি তোমার পিঠ ব্যাগটা তুলে নাও। আমি পিঠ ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম, কোনো রকম প্রশ্ন করলাম না যে কেন নিয়ে নেব বা এখনই কেন চলে যাব। আমি তো চাইলে দুপুরে যেতে পারি, কিচ্ছু না বলে পিঠ ব্যাগটা নিয়ে নিলাম। কারণ এই শ্রীমন্তদাকে যেন চেনা মনে হচ্ছে না, মুখটা যেন কেমন যেন ফ্যাকাশে, যেন ভয়ে আতঙ্কে যেন কিরকম হয়ে গেছে। কি দেখেছে তা তো আর আমি জানি না। উনি আমাকে একটা বাড়ির বলতে ওই যে রুমগুলো চাবি দেওয়া সেই রকম একটা রুমের সামনে নিয়ে গিয়ে হড়াং করে দরজাটা খুলে দিলেন। আমাকে যেন প্রায় ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দিলেন। আমি ভেতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমার মাথা কাজ করছে না, যেটা দেখছি সেটা বিশ্বাস হচ্ছে না। আমার জীবনে এমন ঘটনা ঘটতে পারে এটাও কল্পনার অতীত। এটা আমি কি দেখছি, এটা কিভাবে সম্ভব? আমি পরিষ্কারভাবে দেখছি শ্রীমন্তদা মরে পড়ে আছে এবং মারা গেছে বেশ কয়েকদিন আগে। তার সামনেই একজন বয়স্ক বৃদ্ধ, যিনি আমাদের সঙ্গে প্রথম দিনে দেখা করেছিলেন, শ্রীমন্তদার শরীর থেকে খুবলে খুবলে মাংস তুলে খেয়ে যাচ্ছে মনের আনন্দে। আমাকে দেখেও সে হাসছে আর মাংস খাচ্ছে। আমি পিছন ফিরে যখন তাকালাম, কেউ নেই, কেউ কোথাও নেই। কুকুরের ডাক দিনের বেলাতেও ভেসে আসছে। আমি ছুটতে নিচে নেমে এসেছি, নেমে এসে চিৎকার করে শ্রীমন্তদা, 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 কেউ কোথাও নেই।
আমি দৌড়ে এসে একদম সেই পান দোকান ওনাকে সব ঘটনাটা বললাম। উনি বললেন, আপনি যে ভদ্রলোকের কথা বলছেন উনি তো গত অমাবস্যায় এসছেন, 1 মাস হয়ে গেছে। শুনেছিলাম 3-4 দিন নাকি ছিলেনও, বাজারেও আনাগোনা করেছেন, তারপর থেকে ওনাকে আর দেখা যায়নি। আর যে চাকরের গল্প বলছেন, ওই ভদ্রলোক মারা গেছেন বহু বছর আগে। ওই বাড়িতে কেউ যায় না, কেউ থাকে না। ওই ভদ্রলোকের বডি থেকে এখনো মাংস শেষ হয়নি, তাই আপনি বেঁচে গেছেন। নতুবা কারো ক্ষমতা ছিল না আপনাকে বাঁচানোর। বাড়ি ফিরে যান মশাই, বাড়ি ফিরে যান। ভুল করেও আর এই পথে পা মারাবেন না। আমি দেখলাম বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। আমি ওখান থেকে ট্রেন ধরে আদ্রা স্টেশনে এসে দেখছি আমার ব্যাগ খুলে, যখন চেন খুলেছি ব্যাগের, তখন দেখছি একটা ডায়েরিটার উপরে বড় বড় করে লেখা, আসলে ভূত বলে কিছু ... এরপরে আমি বাড়ি ফিরেছিলাম। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে গল্পটা শোনার জন্য। আমি এই পুরো পরিবেশটা তৈরি করেছি আমাদের শৈশব প্রত্যেকের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। যদি গল্পটা ভালো লেগেছে তাহলে লাইক করবে, শেয়ার করবে, হাইপ করবে। যারা গল্প শুনতে ভালোবাসে তাদেরকে অবশ্যই 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 শেয়ার করবে। এটা একটা অদ্ভুত ধরনের প্রয়াস, যেটা আমরা 30 বছর আগে ফেলে এসেছিলাম। সেই ফিলিংস, সেই পরিবেশ, সেই রকমভাবে একটা গল্পকে প্রেজেন্ট করা সত্যিই অদ্ভুত প্রয়াস। তুমি বা তোমরা, আপনি বা আপনারা আমার সঙ্গ দিলে এই প্রয়াসটাকে আমি কন্টিনিউ করতে পারবো। যেগুলো বলে যাচ্ছি সেগুলো গল্পের সঙ্গে কিছু সত্য আছে। সত্য মিথ্যা মিলিয়েই তো রং দিয়ে গল্প তৈরি হয়। এই গল্পটাও অনেকটা সেই রকম। আপনার প্রত্যেকটা কমেন্ট বা আপনি কি ধরনের গল্প শুনতে চাইছেন সেই কমেন্টগুলো আমার কাছে ভীষণ মূল্যবান। তাই আপনি আপনার মূল্যবান বক্তব্য রেখে যাবেন, সেই আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। নতুবা কোটি কোটি ইউটিউব ভিডিওর ভিড়ে আমি হয়তো কোথাও হারিয়ে যাব, আপনি চাইলেও আমাকে খুঁজে পাবেন না। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।